নির্বিঘ্নে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট দিতে পারবেন এবং এই ভোট হবে দিনের আলোতে, রাতের আঁধারে নয়। এটা রিমার্কেবল ভোটিং সিস্টেম আগামীতে আমরা করব। কেউ যাতে বেশি শক্তি ব্যবহার করে ব্যালট বক্স ছিনতাই করতে না পারে, ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা চাই দেশের মানুষ যাদেরকে ভোট দিবেন তারাই ম্যান্ডেট প্রাপ্ত হয়ে আসবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেব। মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল অনেকের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যাবে। আমরা প্রথম দিন থেকে প্রস্তুত ছিলাম যে একটা পরিবেশ, সাধারণত বিপ্লবের পরে আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর। ব্যাংকের ৮০ লাখ টাকা লুটেরা শক্তি লুট করে নিয়ে গেছে। 80% টাকা ইন্স্যুরেন্সের টাকা নাই। ব্যাংকগুলোর তারল্য সংকটে ব্যাংকগুলো মুমূর্ষ অবস্থা। আমরা যখন গত বছর 8ই আগস্ট দায়িত্ব নিই, তখন ব্যাংকের রিজার্ভ ছিল $20 বিলিয়ন। এই এক বছরের ভিতরে আমরা $31 বিলিয়ন রিজার্ভে মজুদ রেখেছি। এবং একটা সাউন্ড ইকোনমিক সিস্টেম আমরা দিয়ে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চেষ্টা করেছি। 16-17 বছরের জঞ্জাল এক বছরে পরিষ্কার করা যায় না। এটা বিশেষ দল নিজেদের লোক ঢুকে দিচ্ছে সব জায়গায়। তারা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী হয়ে গেছে, অন্য মানুষ আসতে পারে নাই। এগুলো পরিষ্কার করতে সময় লাগবে। আমরা আশাবাদী আগামী দিনে যারা আসবেন তারা জনগণের পালস অনুধাবন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, জুলাই বিপ্লব সুযোগ এনে দিয়েছে আলেমদের এক হতে হবে। ঐক্যই শক্তি, শক্তি শান্তি। এই সুযোগ 54 বছর আর আগে আসে নাই। এখানে কোনো মিথ্যা মামলা নেই, এখানে কোনো গুম আয়নাগর নাই। আমরা একজন মানুষকে গুম করি নাই। আমরা ক্রস ফায়ার দিয়ে কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি আমরা করি নাই। আমরা স্বচ্ছতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি। এটা বিশাল সুযোগ এনে দিয়েছে আলেম ওলামা যারা আদর্শকে পছন্দ করে, তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, আগামী 50 বছর আপনাদের পস্তাতে হবে। ত্যাগ স্বীকার করুন। পাকিস্তান হওয়ার পরে 1947 সনের পরে আলেম ওলামারা এক হয়েছেন 56 সনে। 52 দফা বিভিন্ন মতাদর্শের আলেম, বিভিন্ন মাকাতেবে ফিকির, ডিফারেন্ট স্কুল অফ থটে ওলামায়ে কেরাম 22 দফা, 22 নেকাত, 22 ডিমান্ড করে আলেমরা একটা ফর্মুলা দিয়েছিলেন। 56 সনের শাসনতন্ত্র রচিত হয়েছে। জাক ইস্কান্দার মির্জার কারণে, পাকিস্তানের সামরিক বাহিনীর কারণে সেটা সফল হয় নাই, কিন্তু আলেমরা এক হয়েছে। এখনো ভারতের যখন কোনো বিপদ আসে সব শ্রেণীর আলেম এক প্ল্যাটফর্মে আসে। এক যেহেতু কনফারেন্স হয়, জঙ্গলে হয়, হায়দ্রাবাদে হয়, রামপুরায় হয়, সব জায়গায় হয়। বাংলাদেশের আলেমদেরকে শিক্ষা নিতে হবে। একলা চলনীতি আমাদের, আমরা কাঙ্ক্ষিত পথে, কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে পারবো না। ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমাদের বলতে হবে। বাংলাদেশে আগামী দিনে আলেমরা যদি এক হতে পারেন, আমরা যারা হাম ফিকির, হাম মাকসদ, হাম মাস্টার, হাম দিল, হাম খেয়াল, একই চিন্তা চেতনার মানুষরা যদি আমরা এক জায়গায় মিলিত হতে পারি, নতুন প্রভাব সূচিত হবে, নতুন ইতিহাস রচিত হবে আগামী দিনে। আপনি কল্পনা করতে পারবেন। আসুন একজন আমরা প্রস্তুতি নিই। আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ের অধীনে এবছর
গেল বছর আমরা একটা নির্বিঘ্ন স্বচ্ছন্দ কনভেনিয়েন্ট একটা হজ জাতিকে উপহার দিয়েছি। 8,20,00,000 টাকা হাজিদেরকে ফেরত দিয়েছি এবং আমাদের মন্ত্রণালয়ের 64টি মসজিদ নীতিমালা, মসজিদ পরিচালনা নীতিমালা, এটা 2006 সালে ছিল। আরেকটা আমরা কাজ শুরু করেছি, প্রায় শেষ পর্যায়ে। আমরা বড় বড় আলেম, ইমাম, বিভিন্ন সংগঠনের থেকে ডাকবো, তাদের সাথে মত বিনিময় করে আমরা গ্যাজেট তৈরি করে দেব। কোন ইমামকে, কোন মসজিদের মুতওয়াল্লি তুমি চলে যাও, আজ থেকে তোমার চাকরি নাই, একথা বলে বিদায় করে দিতে পারবে না। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে ইমাম সাহেবকে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এটা কমিটি গঠন করে দিবেন, ওনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এরপরেই ইমাম সাহেব আমাদের এই নীতিমালার আলোকে তিনি কোর্টে বিচার চাইতে পারবেন। এবং যে সমস্ত মসজিদের আর্থিক অবস্থা ভালো, আমরা নীতিমালায় লিখে দিয়েছি ওনাকে একটা ভালো বেতন দিতে হবে, 2015 সালের স্কেল অনুযায়ী বেতন দিতে হবে এবং ওনার জন্য থাকার, ওনার বিবি বাচ্চা নিয়ে মসজিদের কম্পাউন্ডে থাকার ব্যবস্থা করতে হবে এবং ওনাকে 2 ঈদে 2টা বোনাস দেওয়ার, আর্থিক যদি অবস্থা ভালো থাকে দিতে হবে। এরকম নীতিমালা আমরা করে যাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা মাইলফলক হয়ে থাকবে। এখানে যে ক্লজগুলো আছে, বিধিগুলো আছে, এগুলো আমরা ওলামায়ে কেরামদের সাথে, আইনে মাসাজিদের সাথে, ওলামা মাশায়েখ আইমা পরিষদের সাথে, ওই শানে সাহাবা ইমাম পরিষদের, শানে সাহাবা আইমা পরিষদের সাথে বসে, আরো যে সমস্ত সংগঠন আছে ওনাদের নেতৃবৃন্দের সাথে বসে আমরা এটা ফাইনাল করে গেজেট যেন প্রকাশ করব। ওয়াকফ প্রশাসনকে আমি নতুনভাবে সাজিয়েছি, খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছি। আমাদের হাজার হাজার ওয়াকফের জমি বেহাত, যুগ যুগ ধরে রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা খেয়ে ফেলেছে। আমি এগুলো উদ্ধারের কার্যক্রম শুরু করেছি। নওগাঁয় 52 বিঘা জমি ইতিমধ্যে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি, আরো কিছু উদ্ধার করব। এরপর আমি যাচ্ছি কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, চট্টগ্রাম। ওখানে যে সমস্ত ওয়াকফের জমি দুর্বৃত্তরা দখল করে নিয়েছে, এগুলো উদ্ধার করে আবার ওয়াকফের কাছে ফেরত আসার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আপনাদের সহযোগিতা করা দরকার। জনগণের কাছে আমাদের যেতে হবে, আপনাদের যেতে হবে। জনগণ প্রার্থী নির্বাচন করতে ভুল করে না। একটা কথা মনে রাখবেন, আমাদের ওয়াজ শুনে, আমাদের পানি বোকা নেয়, আমাদের কাছ থেকে তাবিজ নেয়, কিন্তু ভোট অনেক সময় আমাদের দিতে চায় না। কেন দিতে চায় না? আমাদেরকে পাবলিক ওরিয়েন্টেড, জনসম্পৃক্ততা থাকতে হবে। জনগণের সুখ, জনগণের দুঃখ, জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষার সাথে আমাদের একাত্ম ঘোষণা করতে হবে। এখনো হাতে সময় আছে। আসুন আমরা পাবলিকের সাথে মিশে যাই। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের জেলে, এদেশের তাঁতি, এদেশের রিক্সা চালক, এদেশের দিনমজুর, ক্ষেত মজুরের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। তাহলে আমরা এদেশের চেহারা পাল্টাতে পারি। একজন আলেমকে মন্ত্রী বানাই, 2 জন আলেমকে পার্লামেন্টে পাঠাই, এই দেশে আদর্শিক রাষ্ট্র করা সম্ভব নয়। বিপুল সংখ্যক পার্লামেন্টে মেম্বার লাগবে। 5-10 জন আলেম যদি মন্ত্রী পরিষদে থাকে, তাহলে যে কোনো ডিসিশন হবে কোরআন এবং হাদিস ভিত্তিক। 1-2 জন পাঠিয়ে কিছু হবে না, ওনার কাছে লোক নাই। আমি সব সময় বলি, আলেমদের মধ্যে একটা গ্রুপ থাকা দরকার, যারা স্পেশালাইজড আলেম, ভালো মুফতি, ভালো মুহাদ্দিস, ভালো মুতাকাল্লিম, ভালো মুফাসসির, ভালো বক্তা, ভালো লেখক, ভালো অনুবাদক, ভালো পার্লামেন্টারিয়ান, ভালো সংসদ সদস্য আমরা যদি পাঠাতে পারি, চেহারা পাল্টাতে।
সচিবালয়ের ভিতরে কয়জন আলেম সচিব আছে? আমার তো একজন এডিশনাল সেক্রেটারি লাগে, একজন জয়েন্ট সেক্রেটারি লাগে, একজন ডিএস লাগে, ডিপ্টি সেক্রেটারি লাগে, ডানে বামে সামনে পিছনে কেউ নাই। ওই বিগত 16-17 বছরে যারা বিক্ষোভ তারাই তো আমি মানুষ পাবো করি। আমাদের মানুষ তৈরি করতে হবে। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সচিব, নতুন ডিসি, নতুন নিয়ম হওয়ার জন্য আপনার তৈরি থাকুন। কেবল চিন্তাবাদ দিলে হবে না, গরম গরম বক্তৃতা করলে হবে না, পরিকল্পনা মাফিক এগিয়ে আসতে হবে যাতে বাংলাদেশ একটা আদর্শিক রাষ্ট্রে পরিণত হতে পারে। আমরা সবসময় লক্ষ্য করেছি বাংলাদেশে ধর্মকে নিয়ে কটূক্তি করা, ব্যঙ্গোক্তি করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। কিছুদিন পর তারা মাথা ছাড়া দিয়ে আলহামদুলিল্লাহ দেশের তৌহিদি জনতা এই কটূক্তির বিরুদ্ধে সবসময় প্রতিবাদ মুখর হয়েছে। বাংলাদেশে আইন আছে, যে কোনো ধর্মের বিরুদ্ধে, ধর্মীয় নেতার বিরুদ্ধে কোন আপত্তিকর মন্তব্য, কোন কটূক্তি যদি করে তাহলে বিদ্যমান আইনে তার সাজা হবে। আমাদের দেশে কিছু লোক ফেসবুকে এগুলো লিখে ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য আমাদের সচেতন থাকতে হবে। বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে পূজা এবং ঈদ, রোজা একসাথে চলে যায় দেশে। মুসলমানরা মসজিদে যায়, হিন্দুরা মন্দিরে যায়, বৌদ্ধরা প্যাগোডায় যায়, খ্রিস্টানরা চার্চে যায়। কোনো ধরনের কোনো সংঘাত নাই। বিদেশ থেকে বহু লোক, বহু সাংবাদিক, বহু এজেন্সি, গভর্নমেন্টের লোকেরা আমার সাথে কথা বলেছে। আমি তাদেরকে 100% নিশ্চয়তার সাথে বলেছি আমাদের এই দেশে প্রতিটি নাগরিকের ধর্ম পালনের অধিকার আছে। যে যে ধর্ম হোক, ধর্ম পালনের অধিকার আছে। আমি জেলখানায় কোরআন শরীফ যেমন দেব, হাদিস শরীফ যেমন দেব, ওজিফা যেমন দেব, সাহাবায়ে কেরামদের জীবনী যেমন দেব, সিরাতুল রাসূল যেমন দেব। ঢাকার কেন্দ্রীয় কারাগারে 200 জন সনাতন ধর্মের বন্দী আছে, তাদের জন্য দেব। অতএব যারা বাইরে বসে বলে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মচর্চায় বাধা দেওয়া হচ্ছে, একথা 100% মিথ্যা, অথচ উদ্দেশ্য প্রণোদিত। এটা বাইরে এরকম একটা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, আগামী দিনে আরো বেশি করে চালাবে। এই দেশের আমরা প্রত্যেকে দেশের নাগরিক। জ্ঞান চর্চার, ব্যবসা বাণিজ্য করার, ধর্ম চর্চা করার অধিকার প্রত্যেকের সমান। সুন্দর বাংলাদেশ, সুন্দর দেশ আমাদের। এই দেশে আজকে আমার খুব ভালো লাগছে যে আমাদের চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা মহোদয় ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে। গত বছর 8ই আগস্ট যখন আমরা দায়িত্ব নিই তখন দেশে সরকার ছিল না, পার্লামেন্ট ছিল না। হাইকোর্ট বলেছে এটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশ চালাতে হবে। তারাই আগামী দিনে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। বহু সংকট, বহু বিপদ, বহু সংখ্যা আমরা অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। আপনারা প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন, কেউ যাতে নির্বাচনকে ভঙ্গ করতে না পারে, কেউ কনফিউশন তৈরি করে খোলা পানিতে যাতে মাছ শিকার করতে না পারে, আপনাদেরকে সচেতন থাকতে হবে। নির্বাচন যাতে অর্থবহ হয়, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হয়, সরকারি এজেন্সি সচেতন থাকবে, সজাগ থাকবে। আপনাদেরও সজাগ থাকতে হবে। সরকার সজাগ আছে, আপনাদেরও সজাগ যদি থাকতে পারেন তাহলে আগামী নির্বাচন ইনশাআল্লাহ জনগণের কাছে, বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে। আমরা একটা নতুন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারব।